দাঁড়ান ম্যাডাম। তুমি আইছো? হ, সকাল থেকে তো তুমি কিছু খাও নাই, আমিও কিছু খাই নাই। ম্যাডাম না এই সময় বাড়িতে নাই, এক প্লেট ভাত আছে, চলো দুজন মিলে খাই নি। হ্যাঁ, আমারও ক্ষুধা লাগছে, চলো দুজনে খাই। আসো তাড়াতাড়ি আসো। কি ব্যাপার, গেটের সামনে থেকে দারোয়ানটা কোথায় গেল? ওর তো এখানেই থাকার কথা ছিল, পাহারা দেওয়া। আচ্ছা, তাহলে জামাই বউ দুইজনে মিলে ওখানে বসে ভাত খাওয়া হচ্ছে। আসছি তারা। ভিখারির বাচ্চারা, তোদের এত বড় সাহস, তোরা বাড়ির কাজ বাদ দিয়ে রেখে এখানে বসে জামাই বউ দুইজনে মিলে খাবার খাচ্ছিস? ম্যাডাম, আপনি এটা কি করছেন? আমার হাতে থেকে ভাতগুলো এমনি করে ফেলাই দিলেন। এই ছোট লোকের বাচ্চা, আমার কি তোর কাছে এখন কৈফিয়ত দিতে হবে যে আমি কোনটা ঠিক করেছি আর কোনটা ভুল করেছি? তোর কাজ করার কথা ঘরের ভিতরে, তুই ঘর থেকে বাইরে বেরিয়েছিস কেন? আর এই দারোয়ানের বাচ্চা, তুই কেন গেটের সামনে দিকে সরেছিস? তোর কাজ গেটের সামনে, এখানে দুজনে মিলে কিসের খাওয়া দাওয়া হচ্ছে? ম্যাডাম, আমাকে বলেছে ম্যাডাম, সেটা আমাকে মাফ করে দেন ম্যাডাম। একদম চুপ, কোনো মাপ নেই তোদের। ম্যাডাম, আমি তো সব কাজ কাম শেষ করে খাইতে আইছি, আপনি কি আমার খাওয়ার সময় দিবেন না? আর তাছাড়া উনি তো আমার স্বামী হয়, আমরা দুজন একসাথে বসে খাইতেছি দেখে কি এমন হইছে? স্বামী স্ত্রীর সম্পর্ক বাসায় যেয়ে করবি, এখানে তোদের স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক চলবে না। তুই আমাদের ঘরের কাজের লোক, কাজের লোকের মতো থাকবি, আর তুই দারোয়ান, দারোয়ানের মতো থাকবি। বেশি বাড়াবাড়ি করলে না, দুটোকে লাথি মেরে আমাদের বাসা থেকে বের করে দিব। ম্যাডাম, আপনি অনেকক্ষণ ধরে অনেক বড় বড় কথা কইতেছেন। আপনি যে কামটা করছেন না, একদম ঠিক করেন নাই। ভাত খাওয়ার সময় তো পুলিশও আসামি ধরে না, আর আপনি কি করলেন? আমাকে হাতে থেকে ভাতের প্লেটটা এমন করে ফেলাই দিলেন। এই বেয়াদবের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করছিস? থাপড়িয়ে না তোর দাঁত ফেলে দিব। তোদের দুইজনের আজকে থেকে চাকরি নেই, যা বের হয়ে যা, রাস্তায় গিয়ে ভিক্ষা করে খা। ঠিক আছে, হ্যাঁ, আমরা আপনাকে বাড়ি থেকে বাইরে যাইতেছি। আপনাকে মতো বড় লোকের বাড়িতে কাম না করলে কি হইব? আমরা তো পেটের দায়ে এই কাম করি। যে বাড়িতে আমাকে কোনো সম্মান নাই, আমরা ঠিক মতো খাইতে পারবো না, ওই বাড়িতে কাম করে আমাকে কোনো দরকার নাই। আমাকে ওই বাড়িতে থাকুন লাগবো না, আমরা অন্য কোথাও কাম খুঁজে নিব। এই তোদের এই নেকা কান্দা তোদের বাসায় যা কর, যা যা, আমার বাসা থেকে বেরে যা। তোদের মুখ যেন আর কোনোদিন আমি না দেখি, যা বেরা, যা বলছি। আপুত ভাইজান, আপুজান, আমার মেলা ক্ষুধা লাগছে। দাঁড়ান ম্যাডাম, কই যাইতেছেন আপনি? ম্যাডাম, আপনার হাতে ভিক্ষার থালা আর আপনার জামা কাপড়ের এই অবস্থা কেন? আপনি রাস্তার মধ্যে ভিক্ষা করতেছেন কিসের জন্য? আমার একটু কন্যা কি হয়েছে ম্যাডাম? এক দুর্ঘটনায় আমার বাপটা মরে যায় আর আমি হয়ে যাই পঙ্গু। আমাকে তো অনেক টাকা লোন নেওয়া ছিল, এই জন্য আমার বাপটা মরে যাওয়ার পরে ব্যাংক কর্মকর্তারা আমাকে বাড়ি ঘর সবকিছু নিয়ে যায়। এরপর আমি হয়ে যাই পথের ফকির। আমাকে তো সাহায্য করার মতো কেউ ছিল না, আমার পাশে দাঁড়ানোর জন্য শুধু আমার বাপটাই আছিল। আমার বাপটাও মরে যায়। ম্যাডাম, আপনি কি কইতেছেন? খালু মারা গেছে? খালু কত ভালো মানুষ ছিল, শেষবারের মতন খালুরে একটাবার দেখতেও পারলাম না। আমার না অনেক খিদা লাগছে, আমার একটু খাওন দিবা? খাওন? এই যে আমার কাছে রুটি কলা আছে ম্যাডাম, এই নেন, আপনি রুটি খান। এই যে কলা, এটা আমার কাছে দেন, নেন। না না, এই খাওনটি ধরেন, আমি খাওনটা খেয়ে পারব না। আমি তোমাদের সাথে অনেক অন্যায় করে ফেলাইছি। আমি তোমাকে মুখের সামনে থেকে খাওন ধাক্কা মেরে ফেলাই দিছি, খাইতে দেই নাই। আমার বাড়ি থেকে তারাই দিছি। আমি তোমাকে রিজিক নষ্ট করছি, আমি খাওন খামু না। ম্যাডাম, আপনি এটা কি কইতেছেন? আপনি কবে না কবে আমাকে মুখের সামনে থেকে খাবার ফালাই দিছেন, আর আমি কি সেই কথা এখনো মনে নিয়ে বসে আছি নাকি? আপনি এটা খায় নেন, আমি কিছু মনে করি নাই, খায় নেন ম্যাডাম। বোন, তুমি এত ভালো মানুষ, অথচ দেখো আমি সেদিন তোমার সাথে কুত্তার মতো ব্যবহার করছি। আমার আসলে শাস্তি পাওয়া দরকার ছিল, আর আল্লাহ আমার এই শাস্তিটা দিছে। আমি তোমার কাছে মাফ চাই। আমি তোমাকে খাওন ভালাই দিছি দেখে আজকে আমার কপালে এই দশা। ম্যাডাম, আপনি আজকে থেকে আমাগো সাথে আমাগো বাড়িতে থাকবেন। আমরা গরিব মানুষ, তাতে কি হয়েছে? আমরা তো দুই বেলা খাওন খাই, আমরা যদি খাইতে পারি আপনিও খাইতে পারবেন।
আপনার কোনো সমস্যা হইব না, আমি আপনার দেখাশোনা করবো। আপনি আজকে থেকে আমার সাথে থাকবেন কোন। তোমরা কত ভালো, অথচ দেখো আমি তোমার সাথে কেমন ব্যবহার করছি। বই, আমি আসলে লজ্জিত। আমার এমনটা করা ঠিক হয় নাই। আমার মনে রাখা উচিত ছিল যে অহংকার পতনের মূল। অহংকার করলে একদিন আমার পতন হবই। এখন আমি সেটা বুঝতেছি। ম্যাডাম এইসব কথা বাদ দেন, আপনি চলেন আমাকে সাথে। চলেন ম্যাডাম, এগুলো ধরো, ম্যাডামরে ধরে ধরে নিয়ে যাই। চলেন ম্যাডাম। মা, তুমি এত বড় বিল্ডিং এর মালিক হলা কিভাবে? সেটা তো না জানলেও চলবে। শেষ পর্যন্ত তোর বাপের প্রতি ভালোবাসা আর তোর হাতে ভিক্ষার থালা ধরিয়ে দিয়েছে। ভিক্ষা করে চলে তোর জীবন এখন। এসব বাদ দে তুই, আয় বাবা আমার সাথে ঘরে আয়। না না মা, আমি যদি তোমার সাথে যাই তাহলে আমার অসুস্থ বাবারে দেখবো কে? আমি যদি তোমার সাথে যাই আমার বাবারে ওষুধ পানি কিনা দেবো কিনা? সেই চিন্তা তোর না, তুই নিজের জীবনের চিন্তা কর। আজ থেকে আমি তোকে যা বলবো তুই তাই করবি, তাহলে তোর আর ভিক্ষা করে খেতে হবে না। না না মা, আমি যদি তোমার সাথে যাই তাহলে আমার অসুস্থ বাবারে দেখবো কে? তাহলে তুই এখানে কেন এসেছিস? এক্ষুনি এখান থেকে চলে যা, যা। বৌমা, বৌমা, তোমার নিজের এতটুকু বাচ্চাটারে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিতে পারলা? ও, তাহলে আপনারা গোষ্ঠীর সবাই ভিক্ষার থালা হাতে নিয়ে নামছেন। এইটাই মানায় আপনাদের হাতে। আপনাদের এই ভিক্ষার থালা আর আপনার নাতিকে নিয়ে এক্ষুনি এখান থেকে চলে যান। দাঁড়ান। নীলা, ওরা কারা? ও, ওনারা কারা? ওনারা তো ভিক্ষুক। ওরা ভিক্ষুক না? এই, আপনাদের পরিচয় কি? স্যার, আমরা ভিক্ষুক। সন্তান ভাই। এই, আপনারা কোথায় যাচ্ছেন? দাঁড়ান। আপনারা কোনো কিছু লুকানোর চেষ্টা করবেন না। আমরা আড়ালের থেকে সব শুনেছি। ছি নীলা, ছি, তুমি এত বড় মিথ্যেবাদী। তোমাকে আমি বিশ্বাস করেছিলাম, কিন্তু তুমি আমার সঙ্গে এত বড় প্রতারণা করলে। নীলা, তোমার এত বড় একটা বাচ্চা থাকা সত্ত্বেও তুমি সব কিছু গোপন করে কেন আমাকে বিয়ে করলা? ওগো, আমার ভুল হয়ে গেছে, আমারে তুমি ক্ষমা করে দাও। বাবা, আমার আপনি ক্ষমা করে দেন। আপনার ছেলে কি বলতেছে দেখেন, আপনার ছেলের একটু বোঝান। না নীলা, তোমার সঙ্গে সংসার করা আমার আর সম্ভব না। তোমাকে আমি আজকেই ডিভোর্স দেবো। তুমি আজকেই আমার বাড়ি থেকে বের হয়ে যাবে। শোনো না, তুমি এমন করে কেন বলতেছো? আমি তো আমার ভালোবাসায় কোনো কমতি রাখি নাই, আর আমি তো আমার আগের সংসারটা ছেড়ে আসছি। মানলাম আমি তোমাদের কাউরে জানাই নাই, কিন্তু আমি তো তোমারে ভালোবাসি। না, তোর কোনো ক্ষমা হবে না। তুই আজকে এই বাড়ি থেকে চলে যাবি। না না স্যার, আমার মায়েরে আপনারা বাইর করে দেন না। আমি জীবনেও আমার মার দাবি নিয়ে এই জায়গায় আসুন না। এই, তুমি চুপ থাকো। দেখেছো বৌমা, তোমার নিজের ছেলেকে তুমি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলে, আর সেই ছেলে তোমার জন্য আমাদের কাছে অনুরোধ করছে। তোমার লজ্জা হওয়া উচিত। ফিরোজ, তুই বউকে নিয়ে ঘরে যা। এটা আমাদের পারিবারিক ব্যাপার, এটা পরে সমাধা করা হবে। যা। দাঁড়ান, আপনাদের একটা কথা বলি। এই জায়গায় 1 লাখ টাকা আছে। যা হবার তা তো হয়েই গেছে। এখন এই জায়গায় 1 লাখ টাকা আছে। এই টাকা দিয়ে ওর বাবার চিকিৎসা করবেন, আর ওকে স্কুলে ভর্তি করে দিবেন। আর আপনি সুন্দর মতো একটা দোকান দেখে দোকানদারি করবেন, আর এভাবে ভিক্ষা করবেন না। তারপরে যদি আপনাদের টাকা লাগে আমার কাছে বলবেন, আমি আপনাদের দেবো। ধরেন। সত্যি আপনার মতো এত মহৎ লোক আমি জীবনে দেখি নাই। আমি প্রাণ ভরে দোয়া করি আল্লাহ আপনারা অনেক দিন বাঁচাই রাখুক। চল। আচ্ছা, ঠিক আছে। তাড়াতাড়ি যাইতে হবে।
মুরব্বী দাঁড়ান, আপনার মাথায় কি? আমার মাথায় হবে যে পাতার বস্তা, মানে ওই পাতা সরছি তো বাড়িতে ওই রান্ধে, এই জন্য পাতা সরে নিয়ে আসলাম। পাতা থাকুক আর যাই থাকুক, তাড়াতাড়ি বস্তা নামান। আই চেক করো তো, খুলো বস্তা। ও মাই গড, এর ভিতরে তো বাচ্চা, তাড়াতাড়ি একে উদ্ধার করার ব্যবস্থা করুন। আর আপনি সত্যি করে বলুন, এই বাচ্চাটিকে আপনি কোথায় পেলেন? স্যার আমি বস্তা আবার কই পাবো স্যার? আমি প্রত্যেকদিন পাতা শুইরে বস্তা বইরে নিয়ে যাই বাড়িতে। আজকে ওই বস্তা বইরে পাতা নিয়ে যাইতেছি। এই বাচ্চা কই থেকে এলো আমি তো জানি না স্যার। একদম মিথ্যা কথা বলার চেষ্টা করবেন না। আপনি নিশ্চয়ই ছদ্মবেশী বাচ্চাটিকে পাচার করার জন্য নিয়ে যাচ্ছিলেন, তাই না? স্যার আমি বাচ্চা পাচার করুম কেলিয়া স্যার? আমি বাড়িতে রান্ধে তো, এই জন্য পাতা শুইরে নিয়ে যাই। আমি পাতা নিয়ে যাইতেছি বস্তা করে। দেখুন, আমাকে একদম বোকা বানানোর চেষ্টা করবেন না। আমরা আইনের লোক, আমরা চেহারা দেখলেই বুঝতে পারি যে কে অপরাধী আর কে ভালো মানুষ। আপনি নিশ্চয়ই এই বাচ্চাটিকে পাচার করার জন্য নিয়ে যাচ্ছিলেন। দেখুন, ভালো আপনার অপরাধ স্বীকার করুন, না হলে কিন্তু আপনাকে এক্ষুনি আমরা থানায় নিয়ে যাব। স্যার আমি কিছু জানি না স্যার। আমি এই বাচ্চা সম্বন্ধে আমি কিছুই জানি না স্যার। বুঝতে পেরেছি, আপনি সোজা কথাই শুনবেন না। নাজমুল সাহেব, আপনি এখনো দাঁড়িয়ে আছেন কেন? স্যার আমার মাফ করে দেন স্যার। আমি এইটা সম্বন্ধে জানি না স্যার, আমার মাফ করে দেন স্যার। এই ভিডিওটা দেখেন। নাজমুল সাহেব, এই লোকটাকে কেমন চেনা চেনা লাগছে না? ম্যাডাম, এটা তো সাব রেজিস্টার অফিসার ফেরদৌস হোসেন। বুঝতে পেরেছি। নাজমুল সাহেব, এই ভিডিওটি আপনার ফোনে নেওয়ার ব্যবস্থা করুন। স্যার কিছু হয়েছে স্যার? শুনুন, আপনাকে আমি পরে সবকিছু বুঝিয়ে বলছি। আপনি আমার সাথে থানায় চলুন। এই বাচ্চাটিকে নিয়ে আগে থানায় যাই, তারপর ওনাকে ধরার ব্যবস্থা করছি আমি। শোনো, তুমি এখন চলে যাও। আমি যখন তোমাকে ডাকবো তখন তুমি চলে এসো। হ্যাঁ, ঠিক আছে। এই বাচ্চাটাকে নিয়ে থানায় চলুন। আসুন, সাবধানে নিয়ে আসুন। আসুন আমার সাথে। এইবারের মতো বাইসা গেছো, আর এরকম কাম করো না। ডোন্ট মুভ। এই অফিসার, আপনারা কি আমার চিনেন না? আমি তো সরকারি সাব রেজিস্ট্রার অফিসার। এইভাবে আমার কলার ধরছেন কেন? দেখুন, ভালোই বলছি। আপনারা কি করেছেন আজকে তা স্বীকার করুন। ম্যাডাম, আমরা তো একটা বিয়ের দাওয়াত খেয়ে আর কি বাসার দিকে যাচ্ছিলাম। হ হ, আমার ওয়াইফ তো ঠিকই কইছে, আমরা একটা বিয়ের দাওয়াত খেয়ে এলাম। ও, তোরা বিয়ে বাড়িতে গিয়েছিলি? যদি সত্যি কথা না বলিস তাহলে আবারও তোদের দুজনকে নিয়ে আমি বিয়ে বাড়িতে যাব। না 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 স্যার, আমরা তো কিছু করি নাই স্যার। তোরা কিছু করছ না? বুঝতে পেরেছি। ওকে ম্যাডাম, দেখাইতেছি। এই দেখি। আপনি দেখুন। দেখতে হবে না ম্যাডাম, কাজটা তো আমরাই করছি। আপনারা এই বাচ্চাটিকে কেন শেষ করে ফেলেছেন? ম্যাডাম, বাচ্চাটা আসলে আমার বাসার কাজের ছেলে ছিল। ও হচ্ছে একটু দুষ্টুমি করছে তো, আর কি প্লেট ভাঙা ফেলছে। তাই আমি ওকে একটু কড়া শাসন করতে যাই ওকে থাপ্পড় দিছি। ও হচ্ছে আমার সোফার সাথে লাইগা ঠাস করে পড়ে কি হলো কোথা থেকে আমি কিচ্ছু বুঝতে পারলাম না। আমি ওরে মানে শেষ করতে চাই নাই, বিশ্বাস করেন ম্যাডাম। হোয়াট? আপনার কি মাথা ঠিক আছে? আপনি কি মানুষ? আপনি তো একজন অমানুষ। এই শিশু বাচ্চাটিকে আপনি সামান্য প্লেট ভাঙার জন্য এরকম শেষ করে ফেলেছেন। আপনাদেরকে তো শাস্তি পেতেই হবে। চলুন থানায়। স্যার দেখেন, আমি একজন সরকারি সাব রেজিস্ট্রার অফিসার, আমার একটা সম্মান আছে। থামুন। আপনি যেই হন না কেন, অন্যায় করেছেন তো আপনাকে শাস্তি পেতেই হবে। স্যার বিশ্বাস করেন, আমি ওই বাচ্চারে শেষ করি নাই। এই যে আমার ওয়াইফ ওই বাচ্চারে শেষ করছে। আমার মনে হচ্ছে আপনাদেরকে থানায় নিয়ে গেলে আমি আরো তথ্য বের করতে পারবো। চলুন। ম্যাডাম, আমার সাইরা দানা, তার বিরুদ্ধে যা যা প্রমাণ লাগে আমি সব দিব। আমার সাইরা দানা। একদম চুপ থাকুন। আপনি তো মেয়ে নামের কলঙ্ক। আপনি একটা শিশু বাচ্চাটাকে শেষ করে ফেলেছেন। চলুন। আব্বা, দেখো ওই জায়গায় পুলিশ দৌড়ানি দিতেছে। চলো তো যাই। চলো। এই কি পাইছস? হ্যাঁ, সরকার পতন হইছে আর তুই পলায়ে যাইবার লইছস? হ্যাঁ, তুই আমারে অনেক জ্বালাইছস। এই বালুঘাট নিয়া আমার মিথ্যা মামলা দিয়ে আমার জেলে পড়ছিলি।
তারপর আমার বউরে টেলিফোন কইরা টাকা আনছস, তারপর আমার রিমান্ডের থেকে মায়ের বাদ দেস নাই, মায়ের উপর মার দিছস। আমি 15টা বছর অপেক্ষা করে আছি শুধু এই আজকের দিনের জন্য। আজকে আমি তোরে বাগে পাইছি, তোর মাথা আমি কেলায় ভালো মুরে। তুই আমার বড় ভাইরে একবারে গুম করে দিছস, আমরা বলি নাই তুই কত অত্যাচার করছস। তুই একবার নিজে ভাইবে দেখছিলি তুই কি করছস? নিজে সরকারের ক্ষমতায় ছিল বইলা যা খুশি তাই করছস, প্রত্যেকটা নিরীহ মানুষের উপর তুই অত্যাচার চালাইছস। তোর তো আমরা ছাড়বো না, অনেক কষ্ট করে তোরে ধরছি। এই 15টা বছর আমরা খুবই দুর্দশায় খুবই কষ্টে কাটাইছি। আমাদের কাছে এই অস্ত্র আমরা তুলে নিতে বাধ্য হয়েছি। এই বাবু, আমি ওরে এনেই ভালাই দিমু। ভাই ওরে এনে না, ওরে ভালো করে সাইজ করতে হইব। ভয় লাগে, আপনারা আমার মাফ করে দেন। আসলে আমি যা করছি আমার নিজের বুদ্ধিতে করি নাই, আমি সব উপর মহলের চাপে করছি। আপনারা আমার মাফ করে দেন, আমি আর এই সমস্ত কাজ করুন না, আমার মাফ করে দেন। এই তোর কাছে আমি অনেক মাপ চাইছি, হাতে বাই পর্যন্ত তোরে দইরে আমি কান দেয়া বংলা বহাই দিছি, তারপরে তুই আমার মাফ করস নাই। তোরে আমি আজকে মাফ করুম, ওরে আমি এই মাটির মধ্যে গাইয়া ফেলামু। খবরদার, কেউ আগামী না বলতেছি। এই বালুর ঘাট আমাগো, এই জায়গা আমি কোনো হানাহানি চাই না। তোরা এখান থেকে যাবি, নয়তো তোকে শেষ করে দেবো। তাড়াতাড়ি যা বলতেছি। যা যা, ভাগ এখান থেকে, নাহলে একটার মাথার খুলে উড়িয়ে হারিয়ে দেবো। ভাগ 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 এখান থেকে। নীলা, তুমি? হ আমি। আমার চিন্তা তোমার এখন অনেক কষ্ট হইতেছে না? তুমি তো আমার উপরে কম অত্যাচার করো নাই। তুমি ঘুষ খাইতা, দুর্নীতি করতা, পরনারীতে আসক্ত ছিলা। এই নিয়ে আমি তোমারে বলতে গেছিলাম দেখা তুমি আমার উপরে অনেক অত্যাচার করছো, আমার গায়ে হাত তুলছো, মারধর করছো, এমনকি শেষমেশ বাড়ির থেকে বাইর করে দিছো। নীলা দেখো, আমি না বুঝা না শুনে তোমার উপরে অনেক অন্যায় অবিচার করছি, তোমার মাইরা বাড়ির থেকে তাড়াই দিছি, আর সেই তুমি আজকে আমার জান বাঁচাইলে। কিন্তু নীলা, তোমার চেহারার এই অবস্থা কেন? আমার এই অবস্থা হইব না তো কি হইব? আমি আমার এই বুড়া বাপটার ঘাড়ে যেয়ে পড়ছি। আমাকে দুইজনের অভাবের সংসার, দুইজনে মিলা মাঠে কাজ করি, এই বালুর ঘাটটা সামলাই। নীলা, আসলে আমি বড় ভুল করে ফেলাইছি, আমার তোমার উপর অত্যাচার করা ঠিক হয় নাই। দেখো, বিশ্বাস করো, আমি না এখন ভালো হয়ে গেছি। নীলা, তোমার উপরে আমি অনেক অন্যায় অত্যাচার করছি, তুমি আমাকে ক্ষমা করে দাও নীলা। শোনো, আমি তোমার জীবন বাঁচাইছি ঠিকই, কিন্তু তোমার মাফ করে দাও আমার পক্ষে সম্ভব না। বিশ্বাস করো, আমি তোমার কাছে ওয়াদা করতেছি, আমি আজকে থেকে ঘুষ দুর্নীতি সব কিছু ছাইড়া দিমু, 5 ওয়াক্ত নামাজ পড়ুম, আমি কোনো অন্যায় কাজ করুম না। তবু তুমি আমার মাফ করে দাও নীলা। মারে তোর একটা কথা কই মা, মেয়ে গো বিয়ে একবারই হয়। জামাই যখন জামাইয়ের ভুল বুঝবার পারছে, তুই ওরে ক্ষমা করে দে, মাফ করে দে। ঠিক আছে জামাই, এই বস্ত্রগুলা তুমি থানায় জমা দিয়ে দিও। ঠিক আছে। চল মা, জামাইয়ের নিয়ে বাড়ি চল। কিন্তু কি করবো বলো, আমার ওই খাটোর জামাইটার জন্যই তো আমার ওর সাথে থাকতে একদমই ভালো লাগে না। আমি তো তোমারে কতবার বলছি তুমি বুইরারে দেখা আমার কাছে চলে আসো, তুমি তো আসো না। আমার একটু সময় দাও। ও ভাই, আমার একটা কোক দেন দেখি। ভাই, ও ভাই, কিছে এমনি হাঁপাইতেছস কে? ভাই এটা ঘটনা ঘটে আছে। ঘটনা ঘটছে, কি হয়েছে? কদে তোমার বউ এটা ছেলের মধ্যে প্রেম করতেছে। প্রেম করতেছে? কোন জায়গায়? ওই ওই মাঠে আমি বিরানসের হাতে তালা মেরে দিয়েছি। এই নাও স্বামী। এই তালা মাইরা থুয়েছিস? কস কি? চল আমার নিয়ে চল, চল দেখি। হ্যাঁ ভাই চলো। চল। আচ্ছা সমস্যা নেই, বাকি 4000 পরে দিও। আচ্ছা ঠিক আছে। এই মনে হয় তোমার জামাই আইতাছে। হ্যাঁ, আমার জামাই তো আসতেছে। কি করে এখন? তাড়াতাড়ি কিছু পাবো তো দরকার যাবো। আচ্ছা আমি কোথাও লুকাই। কি এখানে তো লোকে, তাই তো তালা দিল কে? কিছু একটা করো, আমার জামাই চলে আসতেছে। কি করবো এখন? আর আচ্ছা বসু, কাপড়টা যেমন করে না, তুমি এমন কিছু করো। কি করে কাপড়রা? এটাও জানো না? আচ্ছা ঠিক আছে। তুমি
এইখানে? কেন আমি এখানে আসছি বলে অসুবিধা হয়ে গেল? এই ছেলেটাকে ও ও তো আমার ভালো বন্ধু। একটা কথা বলবি না, তো তোর বন্ধু তাই না? তাই বন্ধুর সাথে দেখা করতে এসে এক কথা বলতে যে জড়িয়ে ধরতে হয় তাই না? দেখো, তুমি যেরকম ভাবতেছো এমন কিছুই না। আমাকে তুমি বলবো না প্লিজ। আমি বলবো না? হ্যাঁ, আমাকে কি বোঝাতে চাস? তোকে আমি অনেক দিন ধরেই লক্ষ্য করছি, তোর বাসার কাজে কোনো মন নেই, তুই শুধু ফটফট করিস। কখন বাসা থেকে বের হতে পারবি? আমার অবর্তমানে এই একটা ছেলের সাথে বাইরে এসে নষ্টিপট্টি করিস। তুই একটা চরিত্রা মহিলা। শোনো, এসব বাদ দাও প্লিজ, চলো বাসায় চলো। তার সাথে আমি বাসায় যাবো না, তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। কি হয়েছে জায়গায়? কি আর হবে আব্বা, তুমি নিজ চোখে চেয়ে দেখো। তুমি না অনেক প্রশংসা করে আমাকে বিয়ে করেছিলে, আমার কাছে বলেছিলে বৌমা খুব ভালো। তুমি নিজ চোখে চেয়ে দেখো, আমার খেয়ে আমার পরে সে আরেকজনের সাথে সম্পর্ক করছে। ও মা, এর তো যা বলছে তা কি সত্য? কি হলো, কথা বলছো না কেন? ও, বুঝতে পেরেছি, এর তো যা বলছে সবই সত্য কথা। ছি ও মা, ছি, এই সমস্ত জিনিস তোমার কাছ থেকে আমি আশা করি। তুমি আমার বাড়ির মান সম্মান ইজ্জত সব তুমি শেষ করে দিয়েছো। তুমি এই কাজটা কেন করলে বলো? আমি কেন এমন করবো না বাবা, বলতে পারেন আপনি? আমার ফ্যামিলি আমার অমতে আপনার ছেলের সাথে আমাকে বিয়ে দিছে। আপনার ছেলের সাথে আমার যায় কোনো দিক দিয়ে যায় না। তার বয়সের সাথে আমার বয়স দেখেন কতটা ডিফারেন্স। তারপরও আমি বাধ্য হয়ে এতদিন আপনার ছেলের সাথে সংসার করেছি। সে আমাকে কি দিতে পারছে? হ্যাঁ, কিচ্ছু দিতে পারে নাই। না টাকা পয়সা, না শান্তি, না গহনা, কিচ্ছু দিতে পারে নাই। আমি কেন থাকবো তার সাথে? না, আমার পক্ষে সম্ভব ছিল না। এর জন্য আমি বাধ্য হয়ে আরেকটা সম্পর্কে জড়িয়েছি। এই থাম, তোর মনে যদি এই ছিল কেন আমার সাথে সংসার করছি, আগেই জানিয়ে দিতে পারবি। আমি তোমাকে নিয়ে সংসার করব না। আমি একজন 16 বছরের মেয়ে 36 বছরের ছেলের সাথে সংসার করতে পারবো না। তাই বলে আমার সংসারে থেকে তুই আরেকজনের সাথে নষ্টিপট্টি করবি, এটা কখনো আমি মেনে নেবো না। আবার আপনাকে আমি সাফ সাফ জানিয়ে দিচ্ছি, জোর করে কারোর সাথে সংসার করা সম্ভব না। ও তো তোমার সামনেই বলে দিচ্ছে ওকে আমার পছন্দ না, ওর সাথে আমার যায় না, অতএব ও নিয়ে আমি আর সংসার করব না। তুমি আমার সাথে চলো, আজকে ওকে আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো। এই নে, চাবি নিয়ে রাখ, নে তুই ওকে নিয়ে সুখে থাক। চলো। ফিরোজ, আমাদের রাস্তা তো এখন পরিষ্কার। এবার তুমি তোমার ঘরের বউ করে নাও আমাকে। আরে না, তুমি এক স্বামীর ঘর ছাড়া চলে আসো, এখন আমারে বিয়ের পরে আমারে তো ছাইরা যাবা না, এর কোনো গ্যারান্টি আছে? দাও চাবি দাও, তোমার সাথে সংসার করা আমার হইব না। তুমি এমন কেন করতেছো ফিরোজ? তুমি না আমার ভালোবাসো, আমিও তো তোমার ভালোবাসি। তোমার জন্য আমি আমার সবকিছু ছেড়ে দিলাম। তুমি আমার সাথে এমন করো না ফিরোজ। আমি অত কিছু বুঝি না, আমি তোর সাথে থাকতে পারবো না। ফিরোজ, এই যে দাও, তুমি আমার সাথে তোর টাকা নে, দাও তো, বল, থাক তুই। ফিরোজ, যাও না বলছে না ফিরোজ। কে আপনি? কাকে চান? না, মানে আমি নাইম। ঠিক আছে, আপনি নাইম, কিন্তু কাকে যাচ্ছেন? না মানে আসলে এটা মিস্টার রহম সাহেবের বাসা না? কে রে মা, তুই কার সাথে কথা বলছিস? আরে দেখো না বাবা, এই লোকটা তোমার সাথেই দেখা করতে আসছে। আচ্ছা যাই হোক, তোমরা কথা বলো, আমার অফিসে লেট হয়ে যাচ্ছে, আমি আসি, কথা বলো। হ্যাঁ বলেন, আমি মিস্টার রহম আলী। আপনি তো আমার কাছে আসছেন। আমি নাইম। হ্যাঁ, বেশ ভালো। কি বিষয় বলেন? আমি গোপালপুরে থাকি। আচ্ছা, আপনার কি গোপালপুরের রাজিয়া সুলতানার কথা মনে আছে? মানে রাজিয়া? কোন রাজিয়া? আপনি 26-27 বছর আগে গোপালপুরে স্টাফ কোয়ার্টারে থাকতেন না? আপনার কি মনে পড়ছে? আপনি কি জপার কথা বলছেন? জি, আমি আপনার ছেলে। এখানে কেন? এইদিকে আসো, এইদিকে আসো, এইদিকে আসো। আরে আমি তো ভুলে আমার ফোনটাই রেখে আসছি। থাক, যাই নিয়ে আসি। তুমি তুমি আবার ঠিকানা পেলে কোথায়? নিশ্চয়ই তোমার মা দিছে, তাই না? এত বছর পর কি কারণে আসতে হলো? কি
কিসের জন্য এসেছো বলো? আপনি মনে হয় হাঁপিয়ে গেছেন, আমি আপনার জন্য পানি নিয়ে আসি। না না, পানি আনতে হবে না। তুমি বলো তো, এত বছর পর কি উদ্দেশ্যে আমার কাছে হাজির হয়েছো? আপনি আমার বাবা, এত বছর পর আমি আমার বাবাকে খুঁজতে আসছি। উদ্দেশ্য কি থাকতে পারে? উদ্দেশ্য তো অবশ্যই একটা আছে। তুমি এসেছো আমার সব সয় সম্পত্তির ভাগ বসাতে। না না না, এটা কিছুতেই হবে না। আরে আমার এমনিতেই আমার পরিবার আছে। তোমার মাকে বলে দিও আমার দুটো ছেলে মেয়ে আছে, তাদের ভবিষ্যৎ আছে। আর আমি কিছুদিন পরে হজের উদ্দেশ্যে যাব। আর হজ থেকে ফিরে এসে আমার মেয়েটাকেও বিয়ে দেবো। আমার অতীতে একটা ছেলে আছে, আমার পরিবার আছে। এটা যদি জানাজানি হয়ে যায় কি একটা অবস্থা হবে তুমি একবার ভেবে দেখেছো? ওদের ভবিষ্যৎগুলো যে নষ্ট হয়ে যাবে। তুমি যাও তো, এত বছর পর এগুলো আমি নিতে পারবো না। আমার তো মা আছে, আমার তো বাবাও আছে, তাহলে আমি কেন পিতৃ পরিচয় দিতে পারবো না? আপনি আপনার ছোট ছেলের কথা বলতেছেন, আপনার মেয়ের কথা ভাবতেছেন। আপনি তো একই বাবা, ওদেরও বাবা আমারও বাবা। তাহলে আপনার দরদ মায়া ভালোবাসা কেন শুধু তাদের জন্য থাকবে? হ্যাঁ, আমিও তো আপনার সন্তান, তাহলে আমার জন্য কেন ভালোবাসা থাকবে না? কেন আমার জন্য মায়া থাকবে না? কি তুমি আমার কথা বুঝতে পারছো না? আমি তোমার কাছে হাত জোড় করতেছি, তুমি এখান থেকে চলে যাও। আপনার কোনো ভয় নাই, আমি আপনার সম্পত্তি নিতে আসি নাই। আমি শুধু দেখতে আসছিলাম যে বাবা জিনিসটা কেমন, বাবা তিতা না মিঠা, বাবা কিভাবে আদর করে, বাবা কিভাবে শাসন করে, বাবার গায়ের গন্ধটা কেমন। আমি তো সেই কারণেই আসছিলাম। তুমি যাও তো, যাও যাও যাও। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আর একটা কথা, আপনার কোনো ভয় নাই। আল্লাহ আমার অনেক দিছে, আলহামদুলিল্লাহ। আমি চাইলে আপনার 10 বার হজ করাই নিয়ে আসতে পারবো। ভালো থাকবেন। বাবা, আমি দূর থেকে সবই দেখেছি। এই জায়গায় 1.5 কোটি টাকা আছে, তাড়াতাড়ি ব্যাংকে জমা দিয়ে তারপর যা কেনাকাটা লাগে সব আমি করে দেবো। আরে আরে এই আমার ব্যাগ, আমার ব্যাগ তনিমা, আমার ব্যাগ কিনে লোক, আমার ব্যাগ বেরো। আরে এতগুলা টাকা ব্যাগের ভিতরে, আমি আর কি করি? আরে আমার সর্বনাশ করে আলাই দিচ্ছে তনিমা। আমার ব্যাগ নিয়ে লোকে, আরে কই গেল ব্যাগ নিয়ে? আমার ব্যাগটা আমার খুঁজে পাইতেছি না, আমি কি করি? বাবা আমি তো জানি না, আমার মাথায় তো বালতি দিয়েছিল, কিন্তু কে দিল? আমাদের দুজনের মাথায় বালতি দিয়ে 1.5 কোটি টাকার ব্যাগটা কে নিয়ে গেল? বাবা এখন কি হবে? কোথায় খুঁজবো? পুলিশকে কল দিব নাকি আমরা খুঁজবো? কিছু তো বুঝতে পারতেছি না। আরে সর্বনাশ হয়ে গেছে, গায়ে এতগুলা টাকা আমি ব্যাংকে জমা দিব, আমার ব্যাগ গেল কই? আমি তো খুঁজে পাইতেছি না, গেল কই? বাবা তুমি কান্নাকাটি করো না, চলো আমরা একটু খুঁজে দেখি। এত বড় সর্বনাশটা আমাদের কি করলো, এখন কি হবে? আরে এটা তো আমিও বুঝতেছি না, টাকাগুলা কারা নিয়ে গেল? বাবা এইভাবে যদি আমরা সারাদিনও ব্যাগটা খুঁজি তাহলে ব্যাগটা পাবো না। চলো আমরা আগে থানায় যাই, থানায় যাই একটা জিডি করি বা রিপোর্ট করি, তাহলে হচ্ছে পুলিশ অফিসাররা আমাদের ব্যাগটা খুঁজে দিবে। চলো চলো তাড়াতাড়ি যাই। না রে মা, পুলিশের কাছে যাও লাগবো না, আমি এই টাকাগুলো খুঁজে বাই করুম। ঠিক আছে বাবা, তাহলে তুমি একটা কাজ করো, আশেপাশে কারো জিজ্ঞেস করো যে কেউ এরকম টাকার ব্যাগটা নিয়ে দৌড়তেছি নাকি। মানে তুমি হচ্ছে টাকাটা খুঁজে বের করার চেষ্টা করো, আমি বাসায় যাই। বাসায় যে তোমার জামাইয়ের সবকিছু খুলে বলি, দেখি ও কিছু করতে পারে নাকি। তুমি যাও, তাড়াতাড়ি যাও। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি দেখি কোনো জায়গায় পাই কিনা। আমার সর্বনাশ হয়ে গেছে, আমার এতগুলো টাকা আমি এখন কই পাই, কই যাই।
সর্বনাশ করে আলো দিচ্ছেন আমার। আরে দাঁড়াও, তুমি টাকা নিয়ে কই যেতেছো? কতগুলো টাকা? শোনো না, চলো এই যে এতগুলো টাকা, এই টাকাগুলো নিয়ে আমরা একটা বড় একটা বাড়ি দেই, একটা গাড়ি দেই, তারপর তুমি আর আমি সুখে শান্তিতে সংসার করব। চলো এই বাড়িটাকে ভেঙে আমরা একটা বড় একটা দালান বাড়ি বানাই। তনিমার কথা মতো তো কোনো কাজই করা যাবে না। তাছাড়া ওর বাপ তো ঠিকই বাইর করবো যে টাকা কই আছে। আমি তো পরে কোনো ঝামেলা করে যেতে পারি, তার চাইতে ভালো অন্য কিছু করি। এই তুমি কি ভাবতেছো? কিছু তো বলো। আমি যে এত সুন্দর একটা প্ল্যান করলাম, কিছু বলবো না? আরে না, তুমি কি পাগল হয়ে গেছো? এই টাকা দিয়ে যদি এখন বাড়ি গাড়ি করতে যাই তাহলে এইগুলা লোকজনের চোখে পড়বো। তারা নানান জনে নানান কথা বলবো কি রে ওরা হঠাৎ করে এত টাকা পয়সা কই পাইলো, বাড়ি গাড়ি করে ফেলাইলো মুহূর্তের মধ্যেই। আচ্ছা মানুষজন দেখবে, তাহলে একটা কাজ করি, চলো আমরা দূরে কোথাও যাই। দূরে কোথাও যে একটা সুন্দর একটা বাড়ি করি, একটা গাড়ি করি, তারপরে আমরা ওই জায়গায় যাই সংসার করবো, এখানে আর আসবো না। এটা করলে ভালো হয় না? চলো। না, তুমি যা বলতেছো সেগুলো সবই ঠিক আছে মানলাম, কিন্তু এখন তো এগুলো করা যাবে না। এর চাইতে ভালো যদি ব্যাংকে টাকাগুলো রাখি, মাসে মাসে মনে করো সুদের টাকা পাবো, ওই সুদের টাকা দিয়ে আমরা সুন্দর মতো চলতে পারো। তারপরে কিছুদিন গেলেই না হয় ওই টাকা দিয়ে অন্য কিছু করে ফেলামু। আচ্ছা ঠিক আছে, তাহলে তাই করো। তুমি যে ব্যাংকে রেখে আসো, তারপর রাতে আমরা বসে একটা প্ল্যান করবো না যে কিভাবে কি করলে ভালো হয়। যাও রাতে যাও। আর শুনো, তুমি কোনো চিন্তা করো না, তোমার একটা সুন্দর দেখে গলার স্বর্ণের চেন বানাই দিবানি। ও আচ্ছা, আমাকে স্বর্ণের চেন বানাই দিবা? তুমি আমাকে এত ভালোবাসো। ঠিক আছে, স্বর্ণের চেন যেহেতু বানাই দিবা, আমাকে একটা বেনি চেন বানাই দিও, একদম মোটা করে। আমি পরে ঘুরবো, আর মানুষজন বলবে যে তোর চেনটা কত সুন্দর। ভালো হবে না? এখন যে ব্যাংকে যাই, টাকাগুলো ব্যাংকে রেখে আসি। ঘরে এতগুলো টাকা রাখুন, ঝাই ঝামেলা আছে বুঝো নাই, চোর ডাকাতের ভয়। আচ্ছা ঠিক আছে, এবার তাহলে যাও, আর দেরি করো না। ঠিক আছে, তাহলে আমি যাই এখন। আচ্ছা ঠিক আছে, যাও। আর স্বর্ণের চেনটা কিন্তু বানাই নিয়ে এসো। অবশ্যই, কোনো চিন্তা করো না। আমি যাই, ঘরে যাই। আরে তনিমা, তুমি কি আমার এতটাই বোকা ভাবছো? এই এতগুলো টাকা আমি হাতে পাইয়া এখান থেকে আমি তোমারে ভাগ দিতে যাবো? কখনোই না। আমি তো এই টাকা নিয়ে দেশের বাইরে চলে যাবো, তারপর ওইখানে ব্যবসা বাণিজ্য করুন। আর টাকা থাকলে কি তোমার মতো বইয়ের অভাব পড়তে যাবো? কখনো না। আচ্ছা দেখি তো ব্যাগে টাকা ঠিক আছে নাকি। বাহ, টাকা তো সব ঠিকঠাক আছে। এখন এই টাকা নিয়ে এইখান থেকে আমি চম্পট। কিরে মা, তুই মন খারাপ করে এনে বই রেছিস কে? কি হয়েছে তোর? হ্যাঁ বা, আমার তো অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। আমার জামাই তো 3 দিন ধরে বাড়িতে আসে না। ওই কইছে যে ও নাকি দুবাই গেছে গা, আমার আর বন্টন করতে মানা করছে। দুবাই গেছে মানে? তুই তোর জামাই এত টাকা পয়সা পাইলো কখনে যে দুবাই চলে গেল? বা তুমি আমার মাফ করে দিও, আমি অনেক বড় একটা অন্যায় করে ফেলাইছি। সেই অন্যায়ের মাসুলি বোনায় আমার এখন দেওয়া লাগতেছে। ওই দিন যে তোমার টাকা চুরি হয়ে গেল না, ওইটা আসলে আমি আর তোমার জামাই মিলেই করছিলাম। ওই আমার কইছিল যে আমার দূরে কোথাও নিয়ে একটা বাড়ি করব, একটা গাড়ি করব, আমি আর ওই একটু সুখে শান্তিতে থাকবো, এই ভাঙ্গা বাড়িতে আর থাকা লাগবো না। কিন্তু ওই তো আমার কথা দিয়ে কথা রাখে নাই, সব টাকা পয়সা নিয়ে ডুবাই গেছে গা। এখন তারা আমার বন্টনও দিতে মানা করতেছে। আমি কি করবো আব্বা কও, তুমি আমার মাফ করে দিও। মাফ করে দিব মানে? তুই আমার নিজের মেয়ে, তুই আমার নিজের বুকে ছুরি মারলি। আরে আমি মইরা গেলে তুই বাড়ি ঘর তো সব তগই আসিল, খামা খাতুরা এই কামটা করবার গেলি কে লিগে? আব্বা ওই আসলে আমার মাথা নষ্ট করে ফেলাইছিল, আমার এই সেই বুঝায়া তোমার থেকে এই টাকাগুলো চুরি করাইছে। তুমি কিছু একটা করো, আমি এখন কি করবো কও? মানে সর্বনাশ যাও, এবার তো হয়েই গেছে গা, চিন্তা করে কি লাভ? কিন্তু বাবা তুমি আমার একটা কথা কও তো, তুমি সেদিন পুলিশের কাছে যাও নাই কেন? আরে মা, থানায় আমি কিভাবে যাবো? আসলে হয়েছে কি, এই টাকাগুলো তো কালো টাকা। এই দুনিয়ায় যত ঘুষ খাইছি বা দুর্নীতি করছি, সব টাকাগুলো আমি ওই জায়গায় জমে রাখছিলাম। এই জন্য মা আমি ওই থানায় যেতে পারিনি। মারে যা সর্বনাশ, যা একটা তো হয়েই গেছে গা, জামাই অবিদার কাছে আর আইব না। চল এই বাড়িতে থাকি, আর কি করবি? চল আমার বাড়িতে চল। বাবা আপনি কি রাস্তাঘাট দেখা তারপরে সাইকেল চালাইতে পারেন না? হ্যাঁ, এই যে আসার সময় আমার শরীরে বাজাই দিয়ে আমার প্লাজোটা ছিঁড়া ফেলছেন। এখন আপামনি, আমি তো দেখে শুনে সাইকেল চালিয়েছি,
ভুলবশত তাদের শরীরে লেগে গেছে, আমার আপনি ক্ষমা করে দেন। ক্ষমা? কিসের ক্ষমা করবো আপনার? হ্যাঁ, এই যে আপনি আসার সময় আমার গায়ের মধ্যে সাইকেলটা বাজায় দিলেন, আমার প্লাজোটা ছিঁড়ে গেল। এখন যদি এই ছিঁড়া প্লাজো নিয়ে আমি রাস্তা দিয়ে হাঁটি, আমার মান সম্মান কি থাকবো? আপা, আমি তোমার ভুল স্বীকার করতেছি, আমি ভুল করে আপনার শরীরে লাগিয়ে দিছি, আমার আপনি ক্ষমা করে দেন, আমার যাইতে দেন। যাইতে দিব মানে? আমার তো এমনিতেই মান সম্মান শেষ হয়ে গেল, এখন আপনি আমার প্লাজো দাম দেন। ভালো ভালো কইতেছি, আপনি আমার যাইতে দেন। যাইতে দিব মানে আপনি আমার প্লাজোর দাম দিয়ে তারপরে এখান থেকে যাবেন। আরে দোষটা আপনি করছেন, দোষটা আমি করছি নাকি? এই দোষ আপনার হয়েছে, আমি তো পায়ে হাঁটা যাইতেছি আর আপনি সাইকেল চালায় আইতাছেন। রং ঘাটে ওটা আপনি বুঝবেন, আমি তো বুঝবো না। আমাদের দিক দিয়ে মানুষ দিক দিয়ে যাবো। ভুল করতেছেন, আমার বড় বড় কথা কইতেছেন, শরম করতেছি। যাইতে দিব মানে আমার প্লাজোর দাম দিয়ে তারপরে এখান থেকে যাওয়া লাগবো, আর তা না হলে কিন্তু আপনারা এখান থেকে এক পাও যাইতে দিব না। আচ্ছা ঠিক আছে আপা, আপনার প্লাজোর 200 টাকা আমি দিয়ে দিতেছি। 200 টাকা? আপনার কি মনে হয় আমি 200 টাকা দামের প্লাজো পরি? আমার এই প্লাজোটার দাম আছে 10,000 টাকা, আমার 10,000 টাকা দেন। আরে আপা, আপনি কি কইতেছেন? এই প্লাজোর দাম 10,000 টাকা নাকি? এ সর্বোচ্চ হলে 200 থেকে 300 টাকা হইব। এই মিয়াই চিল্লাইতাছেন কে? হ্যাঁ, রাস্তায় সাইকেল চালান দেখে চালান না? একটা ভ্যা মানুষের প্লাজোর মধ্যে বাজায় প্লাজো ছিঁড়ে ফেলাইছেন, 10,000 টাকা চাইছে, আলাই দালাই টাকাটা দিয়ে মানে মানে কাইটা পড়েন। মহিলারা এক জায়গায় এনে আপনি কি অবস্থায় বুঝবার পারছেন? ভাইজান, এটা আপনি কেমন কথা কইতেছেন? একটা প্লাজোর দাম সর্বোচ্চ 200 থেকে 300 টাকা হয়, 10,000 টাকা থেকে হইতে পারে? তাছাড়া আমি একটা দোকানে কাম করি, আমি সারা মাসে পাই 10,000 টাকা। 10,000 টাকা যদি দিয়ে দেয় আমার সংসার চলবো কেমনে? কোনো কথাই কইেন না, টাকাটা দিয়ে দেন। ঠিক আছে দিতেছি, প্রেসিডেন্ট টাকা। ভাইজান, এটা আপনি কেমন বিচার করলেন? আরে চুপ থাকেন, আসেন এদিকে আসেন, একটু কথা আছে। আপা আপনি একটু দাঁড়ান, আমি ওর সাথে একটু কথা। আচ্ছা ঠিক আছে, দাঁড়াইছি। আহেন শুনেন ভাইজান, এটা আপনি কেমন বিচার করলেন? বিবেকহীনের মতো বিচার করলেন। একটা প্লাজোর দাম কি 10,000 টাকা হয়? আরে চুপ করে থাকেন, এত বেশি কথা কনকে। আমি যা কই তাই শুনেন। আপনার সাইকেলে মেয়েটার প্লাজো ছিঁড়ে গেছে তাই না? আর মেয়েটারে কি করলেন? 10,000 টাকা জরিমানা দিলেন। তাইলে কি হইলো? এখন ওই প্লাজো হয়ে গেল আপনার। আপনি ওই মেয়েরে যায় কইবেন কি আপনার আমি 10,000 টাকা দিছি, আমার প্লাজো আমারে দিয়ে দেন। ভাইজান, আপনি কি পাগল টাগল হয়ে গেছেন নাকি? ওই সিরা প্লাজোটা আমি কি করবো? আপনি আমার প্লাজো জরিমানা দিতে গেলেন, 10,000 টাকা দিলাম, এর প্লাজোটা আমি কি করবো? এই আপনারা তো বোঝন লাগবে না, আমি যা যা কই তাই তাই শুনেন। আপনি ওই মেয়েরে কইবেন আমি 10,000 টাকা দিছি, ওই সিরা প্লাজো আমারে দিয়ে দেন। ওই মেয়া লোক লজ্জার ভয়ে রাস্তায় থেকে ওই প্লাজো কুইলে আপনারা দিবার পারবো না। তখন যেই কইব না না এই প্লাজো দিমকে, এই প্লাজো আমি দিতে পারবো না, তখন কইবেন তাইলে আমি যে টাকা দিলাম জরিমানা 10,000, তাহলে এই প্লাজো না দিলে আমার জরিমানা দিয়ে দেন। তখন আপনি কি কইবেন জানেন? আপনি কইবেন এই প্লাজো যদি না দিবার পারেন আমার 30,000 টাকা দিতে হইব প্লাজোর পরিবর্তে। হ্যাঁ, আপনি একটু ভালো একটা বুদ্ধি দিচ্ছেন। লোক লজ্জার ভয়ে ওই প্লাজো আমার দিতে পারবো না, কিন্তু ওই প্লাজোর দাম কি 30,000 টাকা দিতে পারবো? আরে রাহেন তো ভাই, খালি বেশি কথা কন। 30,000 না দিলে 20,000 চাইবেন, যে ওই 20,000 টাকা দিব আপনি। আপনি 10,000 জরিমানা দিচ্ছেন না, ওই জরিমানাটা আগে রাখবেন আর বাকি 10,000 আমারে দিয়ে দিবেন। এবার বুঝবার পারছেন তো? আপনি আমার একটা ভালো বুদ্ধি দিচ্ছেন। আমি যেহেতু প্লাজোর 10,000 টাকা জরিমানা দিছি, এই প্লাজো তো আমার, এই প্লাজো না চামু। চলেন চলেন। আপামনি, আপনার প্লাজো জরিমানা তো আপনি পাইছেন না? হ্যাঁ পাইছি। এখন তো প্লাজো আমার প্লাজো আমার দিয়ে দেন। আপনার চোখে আন্দাজ নাই? হ্যাঁ, আমি একটা মেয়ে মানুষ, হ্যাঁ আমার প্লাজোটা খুলে কিভাবে আপনার কাছে দিব? হ্যাঁ, আমার চোখে আন্দাজ আছে, আপনার চোখে আন্দাজ নাই। আমি যেহেতু এই প্লাজো 10,000 টাকা জরিমানা দিছি, এই প্লাজো আমার দেন, নইলে কিন্তু কইলা নিমু। এসব কি করতেছেন? হ্যাঁ, আমি প্লাজো টাজো দিতে পারবো না, আমি বাড়িতে যা লাগবো না। আমার কি সব বলতেছেন এসব আবল তাবল? এই ভাইজান, আপনি চুপ করে দাঁড়িয়ে আছেন কে? আপনি যখন আমার 10,000 টাকা জরিমানা দিতে কইছেন, আমি আপনারে 10,000 টাকা জরিমানা দিছি, কারণ আপনি আমার বিচার করে আমার প্লাজো নিয়ে দেন। হ্যাঁ, উনি তো ঠিকই বলছে। আর সাইকেলে সামান্য একটু প্লাজো ছিঁড়ে গেছিল দেখে আপনি ওনার কাছ থেকে কি করলেন? 10,000 টাকা জরিমানা নিচ্ছেন। এখন উনি যা বলতেছে তাই আপনার দিতে হবে। ভাইজান, আপনি এগুলো কেমন কথা কইতেছেন? আমি যদি প্লাজোটা খুলে হারে দিয়ে দেই, তাহলে আপনি বাড়িতে কেমন করে যাবো? মানুষ কি কব? ভাইজান, আপনি চুপ থাকেন, ঠিক আছে? এই প্লাজো খুলে দিলে যখন আপনার এত সমস্যা হইব, আপনি এই প্লাজোর 30,000 টাকা আমার জরিমানা দেন। 30,000 টাকা? আচ্ছা ঠিক আছে, 30,000 টাকা যদি দিতে পারবেন না, আপনি আমার 20,000 টাকা দেন। 20,000 টাকা আপনার এখন আমার দিতে হবো? ও ভাইজান, আপনি ওনার কিছু কর না। এই 20,000 টাকা এখন আমি কই পাবো? আমি একটা মেয়ে মানুষ, এত টাকা কি আমার কাছে আসছে নাকি? এটা বুঝানোর কিচ্ছু নাই। আপনি যখন ওর কাছ থেকে 10,000 টাকা জরিমানা বুঝা নিছেন, ও 30,000 চাইতেছে, 30,000 না 20,000 চাইতেছে, ওরে 20,000 দিয়ে দেন। কি ব্যাপার, এখনো দাঁড়িয়ে রয়েছেন কেন? এই প্লাজোর 20,000 টাকা আমার দেন।
দেন দেন, ঠিকই তো বলছে। এমনি আমার কাছে টাকা নাই, বাড়ি থেকে কত কষ্ট করে 10,000 টাকা নিয়েছিলাম, সেই টাকা এখন জরিমানা দিতে হইতেছে। তাই যে এইটা আমি আপনার এনতে জরিমানা নিয়েছিলাম, আর এটা আমার না দিলে হয় না। যান সোজা যান, আপনি মেয়ে মানুষ, এলে কোনো ক্যাসাল করলাম না। যান করতেছি। আচ্ছা ঠিক আছে, যাইতেছি। আচ্ছা ভাইজান, আসলে আপনার পরিচয়টা যদি দিতেন। আরে পরিচয় টরিচয় পরে, টাকা বুঝা পাইছেন তো? টাকা দেবনি। দেন দেন, আমার 10,000 আগে দেন। ভাইজান, আপনার পরিচয় দিলে খুশি হইতো। হ্যাঁ, আমি একজন উকিল। ম্যাডাম ম্যাডাম, আপনার মতো সুন্দরী ম্যাডামের সাথে আমার অনেক দিনের শখ। এটা সেলফি তুলবো, সেলফি তুইলা ফেসবুকে পোস্ট করবো। এটা সেলফি তুলে দেবেন? শিওর, কেন নয়, দাও ফোন দাও। থ্যাংক ইউ ম্যাডাম। ওয়েলকাম। ও মাই গড, এটা কিভাবে হলো? আজকে আমার কোম্পানির এত বড় মিটিং, এভাবে কিভাবে বসের সামনে যাব আমি? তাছাড়া আমার যত ক্লায়েন্ট আছে সবাই তো আমাকে দেখে হাসাহাসি করবে। এটা কিভাবে হলো? ও মাই গড, এখন যে কি করি? যেই খেলন বাইক চালন, যেই খেলন বাইক চালন। আপনার কাছে কি কোনো মেয়ে মানুষের জামা কাপড় আছে? হ্যাঁ আছে তো, এই যে এক সেট কাপড় আছে। দেখি। চাচা, কত টাকা এটা? 3,000 টাকা। কি বলছেন চাচা? সামান্য রাস্তার ফুটপাতের সেকেন্ড হ্যান্ড জামা কাপড় আপনি 3,000 টাকা চাচ্ছেন? দেখেন ম্যাডাম, আমি এই জায়গায় কাপড় চোপড় বেশি এক দরে। আপনার পোষাইলে নিবেন, না পোষাইলে না নিবেন, এত কথা কোন কি? বুঝতে পেরেছি, মানুষের যখন দুঃসময় আসে তখন তাদের সুযোগের সদ্ব্যবহার করে তাদের কাছ থেকে বেশি টাকা হাতিয়ে নেওয়ার ধান্দায় আপনারা করেন। আরে আপনি এত কথা কইতেছেন কে? কাপড় আপনি নিবেন, যদি নেন তাহলে 3,000 টাকা দেন, আর নাহলে কাপড় আমার ঘুরিয়ে দেন। কি আর করার, এখন যা বলবেন তাই তো করতে হবে। ওই যে কথায় আছে না, এই নিন ধরেন। দেন আপা। হাতি যখন গাথায় পড়ে চামচিকাও লাথি মারে। একটা জিনিস আমার মাথায় ঢুকতেছে না, আমি রাস্তা দিয়ে ভালো মানুষ আসতেছি, হঠাৎ করে আমার কাপড়ে রং ভরলো, আবার ওই একই রাস্তায় এত বেশি দামে কাপড় বিক্রি করলো। নিশ্চয়ই এই কাপড় বেচার সাথে আমার শাড়ির রং ভরার কোনো কানেকশন আছে। যাই, আমি লুকাই, বিষয়টা একটু দেখব। স্যার স্যার, দাঁড়ান দাঁড়ান, আপনার সাথে না আমার অনেক দিনের শখ। এটা সেলফি তুলবো, এটা সেলফি তুলে দেবেন? ও আচ্ছা ঠিক আছে, দাও। নাও। থ্যাংক ইউ। আশ্চর্য, আমার শার্টে রং লাগলো কিভাবে? আমি যাচ্ছি কোম্পানির মিটিংয়ে, এখন এই অবস্থায় গেলে তো আমার চাকরিটাই হয়তো থাকবে না। কি যে করি? চাচা, আপনার কাছে কি ফর্মাল কোনো শার্ট হবে? হ্যাঁ আছে তো, এই যে এই জায়গায় দুইটা আছে, আপনি যেটা লাগে নেন। এই তো, এই শার্টটাতেই আমার হয়ে যাবে। আচ্ছা, এটার দাম কত দিব? 2,000 টাকা। কি 2,000 টাকা, তাও আবার পুরনো শার্ট? আপনি কি বলছেন, মাথা কি ঠিক আছে আপনার? আরে ভাই, নিলে নেন, না নিলে না নেন, আমার কাপড় ঘুরিয়ে দেন। ঠিক আছে। ভাই ভাই দাঁড়ান, একটু আগে আপনার সাথে যে ঘটনা ঘটেছে সেই একই ঘটনা আমার সাথেও ঘটেছে। আপনার আর আমার কাপড়ে রং লাগিয়ে চক্রান্ত করে রাস্তার পাশে বেশি দামে ওরা জামা কাপড় বিক্রি করছে। আপনি আর আমি যদি এর প্রতিবাদ না করি তাহলে ওরা আমাদের মতো আরো অনেক মানুষকে এভাবে ঠকাবে। আপনি একদম ঠিক কথা বলেছেন, আসুন আমার সাথে। ভাই,
আমাকে বাগের টাকাটা দেন। হ বাগের টাকা দেন। আরে এখনই বাগের টাকা দেন, এখনো বেলা রয়েছে কত আনি, আর কাপড় চোপড় রয়েছে কতটি, আর দুই একটা কাম কর, তারপর তোকে বাগের টাকা দেবো। বাহ বাহ, এই তোরা কতদিন যাবত এই ব্যবসা শুরু করছস? হ্যাঁ, তোরা অনেক মানুষকে ঠকাইছস, অনেক মানুষের ক্ষতি করছস, তোদেরকে নিয়ে এখন পুলিশের হাতে তুলে দেব। ভাই মাপ চাই, সারা আমাকে থানায় দিয়ে না, আমরা খুব গরিব মানুষ। ঠিক আছে, ক্ষমা করে দিচ্ছি, তবে ভবিষ্যতে যদি আবারও কখনো এই ধরনের কাজ করেছেন তখন কিন্তু আর ক্ষমা করবো না, সোজা একদম পুলিশের কাছে ধরিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে স্যার, এই চল চল, তোর লিগে আজকে এই কাম হয়েছে।